এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। সামনে ডেলি নতুন একটি ব্লগে অনেক স্বাগত আপনাদের সকলকে। এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে আপনাদের সকলকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন সোজাসুজি রান্নাঘরে চলে এসেছি। আমার বাসির যেসব কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু চাটা করে নেব, ব্যাস। আর বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, তো আমি এখন বাড়ির যেসব যাবতীয় কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। তো ফার্স্টেই আমি টি টেবিল আর সোফাটা পরিষ্কার করার জন্য চলে আসলাম, যেহেতু ওখানে আমরা সবাই মিলে জল খাবার খেয়েছিলাম, তো ওটা একটু নোংরা হয়ে আছে। জায়গাটা আমি ক্লিন করে নেব। জানেন তো, আজকে আমি ভাবছি আমাদের বেডরুমটাও পরিষ্কার করব। ওটাও একটু ধুলো বসেছে দেখছি সব কিছুতে। রাস্তার ধারে বাড়ি তো ধুলো তো বসবেই, যতই পরিষ্কার করা হোক না কেন। জানেন তো, আমি না সপ্তাহে 1 দিন বা 2 দিন হলেও না আমি চেষ্টা করি বাড়িঘরগুলো পরিষ্কার করার। এত ধুলো বসে না, কি বলবো। আমি ফার্স্টে বেডের মধ্যে একটা চাদর পেরে দিয়েছি, যেটা আমি ইউজ করি না। যদি আমি এক্সট্রা চাদরটা না পারি না, একটু মোছামুছি করব, ধুলো ঝাড়বো, তো সব নোংরা হয়ে যাবে। তার জন্য আমি তলাতে একটা চাদর দিয়ে দিয়েছি। আমি না আমাদের বেডরুমটা পরিষ্কার করার পর আমি রান্নাটা সেরে নেব। তারপর আমি ফ্রিজ আর বেসিনটা ভাবছি যে আজকে পরিষ্কার করব। বাইরে এত গরম পড়েছে, কাজ করতে একদমই ইচ্ছা করছে না। একটু না সকাল সকাল উঠে কাজগুলো সারলেই না কাজগুলো সারা হয়ে যায়। এই ড্রেসিং টেবিলটা দেখছেন না, এই ড্রেসিং টেবিলটা আমার একটা খুব প্রিয় জায়গা, কারণ আমি এখানে সাজতে ভীষণ ভালোবাসি। খুব ফেভারিট আমার একটা জায়গা। আসলে বাড়িতে বাচ্চা আছে তো নোংরা তো হবেই, যতই পরিষ্কার করা হোক না কেন। ওরা কি কোথায় কি রাখবে না রাখবে ওদের কোনো ঠিক নেই। এটা এখনই পরিষ্কার করলাম, হয়তো 2 মিনিট পর আবার যেরকমকার সেরকম নোংরা করে দেবে। আপনাদের দাদাভাই না বাজার থেকে আসতে লেট হচ্ছিলো, তাই ভাবলাম যে আমি ফ্রিজটা বেসিনটাও পরিষ্কার করে নিই, দিয়ে একবারে রান্নাটা বসিয়ে স্নান করে ফ্যানের তলায় বসবো। জানেন তো, রান্নাটা হয়ে গেলেই না মনে হয় কতক্ষণে যে স্নান করবো আর কতক্ষণে ফ্যানের তলায় গিয়ে বসবো। এই দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক কাজগুলো হয়ে গেল। আমি এতদিন কেন ব্লগ ভিডিও বানাতে পারিনি, আমি ছিলাম না, আমি বাবার বাড়ি গেছিলাম আর আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। সামরিন না হাত থেকে ফেলে দিয়েছিল, ডিসপ্লেটা চলে গেছিলো, তার জন্য আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। যেহেতু আমি ভিডিওগুলো এই ফোন থেকেই করি, তার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছিলো, এতদিন ব্লগ ভিডিও দিতে পারিনি। তাও আপনাদের দাদাভাই মোবাইল থেকে শর্টসগুলো আপলোড করছিলাম জিমেলটা লগ ইন করে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি আবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেবো। জানেন তো, আপনাদের দাদাভাই না ডাইনিং টেবিলে বসে একদম খেতে পছন্দ করে না। বলবে যে যতক্ষণ না নিচেতে বসে খাবো শান্তি করে, ততক্ষণ শান্তি হবে না খাওয়াতে, নাকি স্বাদ আসে না। তো আমি আর সামরিন মাঝের মধ্যে খাই বসে। তো আজকে যখন ভাবলাম আমি ফ্রিজটাও পরিষ্কার করছি, বেসিনটাও পরিষ্কার করছি, ঘরেরও কিছু কাজ করছি, তো আজকে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিই, তো করে নিলাম। আমি না একইবারে সব কাজগুলো কমপ্লিট করবো। আমি বিছানা চাদরটাকেও পেরে নেবো, কারণ আপনার দাদাভাই বাজার গেছে, এসে একটু রেস্ট নেবে। আমি না মামা আর বাবু সোনার জন্যে এই সাদা বিছানা চাদর একদমই পারতে পারি না। তো আমি যখন বিছানা চাদরটা বার করতে গেলাম, তো আমার এই চাদরটাই ফার্স্টে চোখে পড়লো, তো আমি এই চাদরটা পেরে নিলাম। চাদরটা না আমি মিশো থেকে নিয়েছিলাম, তো এটা ইলাস্টিক দেওয়া চাদর ছিল। তো আমি সাইজটা না ফার্স্টে বুঝতে পারিনি, যখন আমি পার্সেলটা ওপেন করলাম তখন আমি যখন খাটে পেরে দেখছি তখন ছোট দেখাচ্ছে। তো আমার চাদরটা এতটাই ভালো লেগেছে আর রিটার্ন করতে ইচ্ছা হলো না। তার জন্য আমি কি করেছি, ইলাস্টিকে যে ইলাস্টিকগুলো আছে সেগুলোকে আমি সাইড দিয়ে দেশি জোগাড় করে সাইডে কেটে দিয়েছি ইলাস্টিকগুলো। তারপর আমি পারফেক্টলি আমার বেডের সাইজে একদম হয়ে গেছে। তো পিঙ্ক কালারটা না আমার খুব ফেভারিট একটা কালার। তো বাজার নিয়ে চলে এসছে, আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর মাংসটা করে নেবো। মাটন নিয়ে এসছে, তো আমি ভালো করে মাটনটাকে ধুয়ে নিয়েছিলাম, আমি সবজিগুলো কেটে নিয়েছি। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে আদা রসুনের যেই ঘ্যানটা থাকে সেটা না থাকে। আর টমেটোমের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে, আমি 2 চামচ 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো ভালো করে এটাকেও মশলাটাকে কষিয়ে নেবো যাতে ঘ্যানটা না থাকে। তারপর মশলাগুলো আমি সব অ্যাড করে দেবো একে একে। ফার্স্টে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, তো যাতে কালারটা যাতে আসে তার জন্য হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেবো যা যা লাগে। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব, একটুখানি জলও দিয়ে দিলাম যাতে তলাতে লেগে না যায়। মশলাটা আমি আধ ঘন্টার মতো কষিয়ে নিলাম, তারপর মাংসটা আমি অ্যাড করে দেবো। মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভালো করে মাংসটা এবার আমি কষে নেবো, যাতে ওপরের তেলটা যতক্ষণ না ভেসে আসছে ততক্ষণে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে টক দই দিইনি, আপনাদের দাদাভাই টক দই পছন্দ করে না,
সেই জন্য আমি টক দইটা দিইনি এখানে। আপনারা চাইলে টক দইটা দিতে পারেন। তো আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আমার ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল কালারটা চলে এসছে। তো আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি গোটা, যাতে স্মেলটা ভালো আসে। আর 2টো গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর গরম মশলা আর মিট মশলাটা লাস্টে দিয়ে দিলাম। গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা। তো এবার আমি প্রেসার কুকারে 5টা সিটি মেরে নেবো, একটু নরম করেই মাংসটা করব, যেহেতু আমার মাম্মা আর বাবুসোনাও খাবে। তো আমি 5টা সিটি দিয়ে নেবো মাংসটা। তারপর হয়ে গেলে আমি এদিকে গোলমরিচ ভেজে রেখেছিলাম, ওটা আমি ভালো করে পিষে নেবো শিলনোড়াতে। দোকানে কেনা গোলমরিচের যে প্যাকেট পাওয়া যায় না, তার থেকে টেস্টটা যাতে বাড়িতে ভেজে যদি পেস্ট করা হয় না, তাহলে আরও বেশি ভালো স্মেল আসে। তার জন্য আমি বাড়িতেই করে নিচ্ছি। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে এসছে। তো আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে না ভালো করে নেড়ে নেবো। তারপর আমি গোলমরিচের গুঁড়োটা উপর দিয়ে ছিটিয়ে দেবো হালকা করে। তারপর ভালো করে নাড়িয়ে নেবো। তো আমি আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো না, আমি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ভালো করে ফুটে যায়। আমি লো মিডিয়াম করে রেখে দিয়েছি চুলাটা, দেখতে পাচ্ছেন। তো আমার মাংস রেডি হয়ে গেছে। সার্ভ করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে, তেলটা উপরে ভাসছে। আপনারাও একবার এইভাবে মাটন কষা রান্না করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমার রান্নাটা সারা হয়ে গেছিলো। তো আমার যেসব বাসন বাটিগুলো ছিল, তো আমি এগুলো পরিষ্কার করে নেব। তারপর আমি ভালো করে এগুলোকে জল ঝরিয়ে জায়গার মতো রেখে দেব। আজকে না আমি বেশি কিছু রান্না করিনি, আজকে মাটন কষা করলাম আর কাঁচা আম এনেছিল আপনাদের দাদাভাই, আমি কাঁচা আমের চাটনি করেছি আর একটা সবজি আর বাচ্চাদের জন্য ডাল। আমি ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্না করার পর মশলা যে ছিটাগুলো থাকে না, দেখতে খুবই বাজে লাগে। তাই আমি ভালো করে ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আশেপাশে যে জায়গাগুলো আছে ওভেনের, সেইগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে। মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আমি শুধু বেসিনটা এবার পরিষ্কার করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। এবার স্নানটা সেরে নেবো। তো বেসিনটা পরিষ্কার করার জন্য না আমি হারপিকটা ইউজ করি। আমি বাথরুমে হারপিক নয়, আমার 2টো হারপিক আছে, একটা বাথরুম পরিষ্কার করা আর একটা বেসিনগুলো পরিষ্কার করি। রান্নাঘরের বেসিনটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, যেহেতু ওখানে থালা বাটি মাজা হয়, একটু গ্যাস করবে, ওখানে মাংস মাছ সব কিছুই ধোয়া হয়। সাদা বেসিন তো একটু নোংরা হয়ে থাকলে না খুবই বাজে লাগে দেখতে। আমি না বেসিনটা 2 থেকে 3 দিন পর পরই ধোয়ার চেষ্টা করি। তো আমার স্নানটাও সারা হয়ে গেছে। তো আমি আমার এই স্কিন কেয়ারটা করে নেবো, যেটা স্নান করার পর থাকে। জানেন তো আমি গুড ভাইবসের এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখছি না, খুবই ভালো লাগছে, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। এই গুড ভাইবসের ডে ক্রিমটা না সানস্ক্রিমেরও কাজ করে। আমি না রান্না করতে যাওয়ার আগেও হাতে আর মুখে ভালো করে মেখে নিই, যাতে ট্যানটা না পড়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে।